নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর প্রতিদিনের মতো আজ 9ই মে বৃহস্পতিবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে উচ্চ মাধ্যমিকে পাশের হারে রেকর্ড, মেধা তালিকায় কলকাতা এবং শহরতলির 27 জন। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর, তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে বিশ্বের আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো সংসার সামলে পড়াশোনা, উচ্চ মাধ্যমিকে চমকপ্রদ ফল মুস্কান খাতুনের, হতে চান আইনজীবী। সন্দেশখালি নিয়ে আরও একটা ভিডিও ভাইরাল, যে ভিডিওয় রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করা নির্যাতিতাদের পরিচয় নিয়েই প্রশ্ন তুলেছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। রাজ্য জুড়ে গতকাল 25শে বৈশাখ ডান বাম রাজনৈতিক অরাজনৈতিক সকলের পক্ষ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালিত হয়েছে। সংসদে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে যাননি বঙ্গের কোনো বিজেপির সাংসদ। 10ই মে শুক্রবার অক্ষয় তৃতীয়ার দিনই বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়নপত্র জমা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আয়ারল্যান্ড, স্পেন সহ ইউরোপীয় ইউনিয়নের সদস্য অন্তত 4টে দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে। ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। লেবানন সীমান্তে হিজবুল্লাহ এবং ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় একাধিক হতাহতের ঘটনা ঘটেছে। ব্রিটেন থেকে রাশিয়ার সামরিক অ্যাটাচে বহিষ্কার করার বিরুদ্ধে লন্ডনকে উপযুক্ত জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে মস্কো। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করাতে হল্যান্ডের আইনজীবীদের তৎপরতা। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। উচ্চ মাধ্যমিকের পাশের হারে রেকর্ড, মেধা তালিকায় কলকাতা এবং শহরতলির 27 জন। উচ্চ মাধ্যমিকে পাশের হার সমস্ত রেকর্ড ছাপিয়ে দাঁড়িয়েছে 90%। আর এই হার 2022 সালে হোম সেন্টারে হওয়া উচ্চ মাধ্যমিকের পাশের হিসেবকেও ছাপিয়ে গিয়েছে। এবছর 60% বা তার বেশি নম্বর পাওয়া ছাত্রছাত্রীর হারও গত বছরের তুলনায় বেশি। 500-র মধ্যে 496 নম্বর পেয়ে প্রথম হয়েছেন আলিপুরদুয়ারের ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র অভিক দাস, আর দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌম্যদীপ সাহা 495 পেয়ে দ্বিতীয় এবং মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের ছাত্র অভিষেক গুপ্ত তৃতীয় স্থান অধিকার করেছেন। এবছর প্রথম 10-এ রয়েছেন 57 জন ছাত্রছাত্রী। এদের মধ্যে ছাত্র 35 জন এবং ছাত্রীদের সংখ্যা 23 জন। মেধা তালিকায় শুধুমাত্র হুগলি থেকেই রয়েছেন 13 জন। 9 জন কৃতি নিয়ে বাঁকুড়া দ্বিতীয় স্থানে। সরকারি স্কুলের 6 জন পড়ুয়া রয়েছেন মেধা তালিকায়। এবছর 7,55,324 জন নিয়মিত পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। পাশ করেছেন 6,79,784 জন। পরীক্ষার্থীর সংখ্যায় ছাত্রীরা ছাত্রদের তুলনায় এগিয়ে, তবে পাশের হারে ছাত্রীদের পিছনে ফেলেছেন ছাত্ররা। পাশের হারে জেলাগুলোর মধ্যে এগিয়ে পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুর। মোট 10টা জেলার পাশের হার 90%-এর উপরে। ভাষাগত মাধ্যমেও প্রথম স্থানাধিকারীদের তালিকা প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উর্দু মাধ্যমে 477 পেয়ে প্রথম হয়েছেন কলকাতার আঞ্জুমান গার্লস হাই স্কুলের ছাত্রী মোবাশ্বেরা পারভিন। 468 পেয়ে সাঁওতালি মাধ্যমে প্রথম হয়েছেন বাঁকুড়া পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুলের ছাত্রী জ্যোৎস্না কিস্কু। নেপালি মাধ্যমে প্রথম হয়েছেন 3 জন, কালিম্পং গার্লস হাই স্কুলের রোজি খাতুন, দার্জিলিংয়ের সোনাদা হোলি ক্রস গার্লস হাই স্কুলের মমতা আগরওয়াল এবং কালিম্পংয়ের স্কটিশ ইউনিভার্সিটিজ মিশন ইনস্টিটিউশনের বিশান্ত বাসনেট। প্রত্যেকেই 461 নাম্বার পেয়েছেন। সংসার সামলে পড়াশোনা, উচ্চ মাধ্যমিকে চমকপ্রদ ফল মুস্কান খাতুনের, হতে চান আইনজীবী।
দারিদ্র সীমার নিচে বসবাসকারী প্রান্তিক পরিবারের মেয়ে মুস্কান খাতুন আর 5টা মেয়ের মতো সচ্ছল পরিবারের মধ্যে বেড়ে ওঠার সৌভাগ্য বা সুবিধা কোনোটাই হয়নি মুস্কান খাতুনের। বাবা শেখ ইসমাইল বাড়িতে ছোট মুদিখানার দোকান চালান, মা জাহানারা বিবি গৃহবধূ, ভাই রেহান শেখ 8ম শ্রেণীতে পাঠরত। সব মিলিয়ে কষ্টের মধ্যে দিয়ে সংসার চালান ইসমাইল। অভাবকে দূরে সরিয়ে উচ্চ মাধ্যমিকে চমকপ্রদ ফল করেছেন ইসমাইল কন্যা সেই মুস্কান খাতুন। জানা গিয়েছে মায়ের কাজেও হাত লাগানো থেকে সংসারের কাজ সামলাতে হতো তাকে। বিপিএল তালিকাভুক্ত হলেও পায়নি কোনো ঘর, পায়নি কোনো আবাস। ছোট্ট একটা ঘরে ভাই বোন একসঙ্গে পড়াশোনা করত। পরিশ্রমের সাফল্য মিলেছে উচ্চ মাধ্যমিকের ফলাফলে। 94% নম্বর পেয়ে পরিবারের মুখ উজ্জ্বল করেছেন মুস্কান খাতুন। বীরভূমের মুরারইয়ের চাতরা গ্রামের সাধারণ পরিবারের মেয়ে মুস্কান খাতুনের সাফল্যে খুশি গোটা গ্রাম। চাতরা গণেশলাল হাই স্কুলের ছাত্রী মুস্কান খাতুন ইংরাজিতে 95, বাংলায় 90, ভূগোলে 91, ইতিহাসে 88, শিক্ষায় 88 নম্বর পেয়েছেন। তার কথায় তার আরও নম্বর প্রাপ্তির আশা ছিল। ইতিহাস এবং শিক্ষা এই 2 বিষয়ে আশা অনুরূপ নাম্বার তিনি পাননি, যদিও তিনি তার স্কুলের মধ্যে সেরা। আইন নিয়ে পড়তে চান মুস্কান। একজন সৎ আইনজীবী হয়ে সাধারণ গরিব মানুষের পাশে দাঁড়ানোর প্রবল ইচ্ছে রয়েছে তাঁর। মুস্কান বলেছেন, অনেক গরিব মানুষ, সাধারণ মানুষ পয়সার অভাবে বিচার পান না। আমি আইন নিয়ে পড়ে গরিবের পাশে দাঁড়াতে চাই। তবে লড়াইটা আরও বাড়লো। অভাবের সংসারে পড়াশোনার খরচ বাবা চালাতে পারবেন কিনা সেটা কিন্তু জানি না। সন্দেশখালি নিয়ে আরও একটা ভিডিও ভাইরাল, যে ভিডিওয়ে রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করা নির্যাতিতাদের পরিচয় নিয়েই প্রশ্ন তুলেছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। নতুন এই ভিডিওয় রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করা নির্যাতিতাদের পরিচয় নিয়েই প্রশ্ন তুলেছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। তার পাশে দাঁড়িয়ে একই প্রশ্ন তুলেছেন সন্দেশখালির আরেক আন্দোলনকারিণী মাম্পি দাস। তবে ভিডিওটা কবে এবং কোথায় তোলা তা স্পষ্ট নয়। ভিডিওর শুরুতেই রেখার পাশে দাঁড়ানো মাম্পিকে বলতে শোনা যাচ্ছে, রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালির কিছু নির্যাতিতাকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমরা কারা? পাশে দাঁড়ানো আর এক মহিলার সংযোজন, আমরা তো সন্দেশখালির আন্দোলনকারী বা নির্যাতিতা। আমরা সবাই তো গিয়েছিলাম প্রধানমন্ত্রী বা পিএম স্যারের সঙ্গে দেখা করতে। তাহলে আমাদেরকে বাদ দিয়ে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল? আমরা তাহলে কারা? এই ভিডিওতেই বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী, যদিও ভিডিওর সময়ে তখন তিনি প্রার্থী হননি, তথা সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্র বলেছেন, আমরা নির্যাতিতা মেয়েরা সন্দেশখালীতেই পড়ে রয়েছি। তাহলে আমাদের মুখ হয়ে কারা গিয়েছে রাষ্ট্রপতি ভবনে? এটা তো জানার প্রয়োজন রয়েছে। আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছে, আমাদের কিছু জানিয়েছে কি? আমরা তো নির্যাতিতা, আমরাই আন্দোলনের প্রধান মুখ। তবে কাদের নির্যাতিতা সাজিয়ে রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছিল তা নিয়ে কেবল সংশয়ই নয়, ষড়যন্ত্রের সম্ভাবনাও উস্কে দিয়েছেন রেখা পাত্ররা। দাবি করেছেন যে নকল নির্যাতিতাদের দিল্লি নিয়ে যাওয়ার নেপথ্যে বিজেপি নেতা অনুপ দাসের হাত রয়েছে। এই অনুপ দাস আবার শাহজাহান শেখের ঘনিষ্ঠ অধুনা জেলবন্দি শিবপ্রসাদ হাজরা ওরফে শিবুর কাছ থেকে নাকি 10,000 টাকা করে মাসোহারা নিতেন। এমনটাই ভাইরাল হওয়া ভিডিওয়ে অভিযোগ করেছেন মাম্পি দাস। রাষ্ট্রপতি ভবনে যাওয়া এক অভিযোগকারিণী তৃণমূলের লোক কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন রেখা মাম্পিরা। ভাইরাল ভিডিওটাতে মাম্পি বলছেন, খবর পেয়েছি যে অনুপ দাস নিয়ে গিয়েছেন। অনুপ দাস তো ভিতরে শিবু হাজরার কাছ থেকে মাস গেলে 10,000 করে টাকা পায়। খবর আছে ওর সঙ্গে পদ্মমণ্ডলও গিয়েছেন। তাহলে কি এটা বুঝবো যে পদ্মমণ্ডল টিএমসির লোক, উপরে বিজেপি করে? বিজেপির একটা সূত্র মারফত জানা গিয়েছে অনুপ এক সময় বিজেপি করলেও পরে তাকে দল থেকে বার করে দেয়া হয়। রাজ্য জুড়ে গতকাল 25শে বৈশাখ ডান বাম রাজনৈতিক অরাজনৈতিক সকলের পক্ষ থেকে কবিগুরুর জন্মদিবস পালিত হয়েছে। সংসদে রবীন্দ্রনাথ ঠাকুরকে অবশ্য শ্রদ্ধা জানাতে যাননি বঙ্গের কোনো বিজেপির সাংসদ। কবিগুরুর জন্মদিবসে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে শ্রদ্ধা জ্ঞাপন করেছে রাজ্য বামফ্রন্ট। এদিন সকালে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সহ বাকি বাম দলের নেতারা সেখানে গিয়েছিলেন। কবিগুরুর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিমান বসু। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে বুধবার ঠাকুর বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানের
আয়োজন করা হয়েছিল। অন্যদিকে যথাযথ মর্যাদায় প্রদেশ কংগ্রেসের উদ্যোগে পালিত হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিন। দক্ষিণ 24 পরগনা জেলার শিরাকোল সংস্কৃতি সমিতির উদ্যোগে শিরাকোল বাসস্ট্যান্ডে সকাল 7টা থেকে প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠানে আজিয়ে প্রভাতে রবির কর শিরোনামে 25শে বৈশাখ পালন করা হয়। অনুষ্ঠানে কবিতা, নাচ, গানের মাধ্যমে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। দীপঙ্কর সেন দেবতার গ্রাস কবিতাটা আবৃত্তি করেন। আবেগময় কণ্ঠে তার সেই আবৃত্তি বহু মানুষকে আকৃষ্ট করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন রামপ্রসাদ হালদার। দক্ষিণ 24 পরগনা জেলার বিষ্ণুপুর ষষ্ঠীতলায়ও গঙ্গারামপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রবীন্দ্র অনুরাগী বৃন্দ গঙ্গারামপুরের আয়োজনে সন্ধ্যা 7টা থেকে হয় রবি প্রণাম। রবীন্দ্র নৃত্য, কবিতা, আবৃত্তি, কচিকাঁচাদের রবীন্দ্রসঙ্গীত, কবিতা ইত্যাদি মিলিয়ে মনোজ্ঞ অনুষ্ঠানটা সঞ্চালনা করেন নাট্যকর্মী শৈলেন মণ্ডল। সমগ্র অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন হরে কৃষ্ণবাবু। 10ই মে শুক্রবার অক্ষয় তৃতীয়ার দিনেই বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়নপত্র জমা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীকাল শুক্রবার অক্ষয় তৃতীয়া। হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অতি পবিত্র এই দিনটা। অক্ষয় তৃতীয়ার দিন মনোনয়নপত্র জমা দেবেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই দিন বর্ণাঢ্য শোভাযাত্রা করে আলিপুরের নিউ ট্রেজারি বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশ প্রশাসনের তরফে শুক্রবার হাজরা মোড় থেকে আলিপুর পর্যন্ত ট্রাফিক দেখভালের জন্য বিশেষ বন্দোবস্ত করা হচ্ছে। আয়ারল্যান্ড, স্পেন সহ ইউরোপীয় ইউনিয়নের সদস্য অন্তত 4টে দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে। বৃহস্পতিবার আয়ারল্যান্ডের জাতীয় সম্প্রচার মাধ্যম RTE নিউজের প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে। এর আগে বুধবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে RTE নিউজের প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনকে যৌথভাবে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়ে ডাবলিন এবং মাদ্রিদ এবং স্লোভেনিয়া ও মাল্টার মধ্যে যোগাযোগ তীব্র হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ইউরোপের এই সব দেশ আগামী 10ই মে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের বিষয়ে অনুষ্ঠিতব্য ভোটের অপেক্ষায় রয়েছে। ওই দিন সাধারণ পরিষদের অধিবেশনে জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার যোগ্য হিসাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হতে পারে। গত 22শে মার্চ দেওয়া এক যৌথ বিবৃতিতে স্পেন, আয়ারল্যান্ড, মাল্টা এবং স্লোভেনিয়া জানায় যে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়ে প্রথম পদক্ষেপ গ্রহণে ঐক্যমতে পৌঁছেছে তারা। ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র জনতা। আজ বৃহস্পতিবার ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে এই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠন। কর্মসূচি পালনের জন্য ছাত্র জনতা বিক্ষোভ মিছিল নিয়ে মার্কিন দূতাবাসের উদ্দেশ্যে রওনা দিলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বাধা দেয় পুলিশ। পরে ছাত্র জনতা উত্তর বাড্ডার প্রগতি সরণির জামালপুর টুইন টাওয়ারের বিপরীতে রাস্তায় কর্মসূচি পালন করে। মিছিল সমাবেশের কারণে প্রায় 1 ঘন্টা সড়কের একপাশে যান চলাচল বন্ধ ছিল। লেবানন সীমান্তে হিজবুল্লাহ এবং ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় একাধিক হতাহতের ঘটনা ঘটেছে। বুধবার দেশটার সীমান্ত জুড়ে 20টার বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এর জেরে ইসরায়েলের পশ্চিমাঞ্চলে অবস্থিত আদমিত, গোরেন, ইলন সহ আরব আল আরামসেহের পাল্টা হামলা চালায় লেবাননের যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের এই সব এলাকায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় বেশ কয়েকটা হতাহতের ঘটনা ঘটেছে। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এই খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। ব্রিটেন থেকে রাশিয়ার সামরিক অ্যাটাচে বহিষ্কার করার বিরুদ্ধে লন্ডনকে উপযুক্ত জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে মস্কো। গতকাল বুধবার ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি পার্লামেন্টে জানিয়েছেন, লন্ডনে নিযুক্ত রাশিয়ার সামরিক অ্যাটাচেকে গুপ্তচর বৃত্তির দায় অবাঞ্ছিত ঘোষণা করা হবে এবং তিনি প্রকৃতপক্ষে অঘোষিতভাবে একজন সামরিক গোয়েন্দা কর্মকর্তা। ক্লেভারলি আরও বলেছেন, দেশের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি চালানোর জন্য রাশিয়ার বেশ কিছু স্থাপনার কূটনৈতিক মর্যাদা প্রত্যাহার করা হবে। লন্ডন বিশ্বাস করে এই সব স্থাপনা গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য কাজ করছে। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, রাশিয়ার কূটনীতিকদের জন্য লন্ডন ভিসা ইস্যু করার বিষয়টাও সীমিত করবে। ক্লেভারলির এইসব বক্তব্য এবং অবস্থানের বিষয়ে গতকাল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন, ব্রিটিশ পদক্ষেপের বিরুদ্ধে মস্কো উপযুক্ত জবাব দেবে। তিনি বলেছেন, ব্রিটেনের এই অভিযোগ বাহুল্য এবং এটা তথ্যযুদ্ধের অংশ। জাকারোভা আরও বলেছেন, রাশিয়ার ভূখণ্ডে ব্রিটিশ অস্ত্র নিয়ে
ইউক্রেন হামলা চালাতে পারে বলে লন্ডন হুমকি দিলে ইউক্রেনে এবং দেশটার বাইরে ব্রিটিশ স্থাপনায় হামলা করার অধিকারও রাশিয়ার রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করাতে হল্যান্ডের আইনজীবীদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বেঞ্জামিন নেতানিয়াহু সহ ইসরায়েলি নেতাদের গ্রেপ্তারের দাবি জানিয়ে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে আবেদনপত্র জমা দিয়েছেন হল্যান্ডের একদল আইনজীবী। 1998 সালে পাশ হওয়া রোম স্ট্যাচু বা রোম সংবিধির ভিত্তিতে গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ, যুদ্ধাপরাধ এবং আগ্রাসনের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয়েছে। ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই আন্তর্জাতিক আদালতের অংশীদার নয়। এর আগে দক্ষিণ আফ্রিকার অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে একটা আদেশ জারি করেছে। তাতে গণহত্যা ঠেকানোর ব্যবস্থা নিতে ইসরায়েলকে নির্দেশ দেওয়া হয়েছে এবং আদালতের আদেশের পর কী ব্যবস্থা নেওয়া হলো তা আইসিজেতে জানাতে বলা হয়েছে। কিন্তু দখলদার ইসরায়েল এই আদেশকে গুরুত্ব দিচ্ছে না, বরং বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে তার বাহিনী গণহত্যা অব্যাহত রেখেছে। বর্তমানে গাজার রাফাতে নতুন করে গণহত্যা চালাচ্ছে বর্বর ইসরায়েলি সেনারা। কয়েকদিন আগে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সহযোগীদের বিরুদ্ধে শিগগিরই গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে। এই কারণে গ্রেপ্তারি পরোয়ানা জারির আশঙ্কায় উদ্বেগে রয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু এবং তাঁর সাঙ্গপাঙ্গরা। তারা আন্তর্জাতিক আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির সম্ভাবনা আঁচ করতে পেরে তা ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে কাজে লাগিয়ে এই প্রক্রিয়া ঠেকিয়ে দেওয়ার চেষ্টা চলছে। হিব্রু ভাষার বিভিন্ন গণমাধ্যমও স্বীকার করেছে যে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির সম্ভাবনার খবরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কিছুদিন আগে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি প্রসিকিউটরের কার্যালয়ে নানা পক্ষের উদ্বেগের বিষয়ে অবহিত থাকার কথা জানিয়ে গাজা ইস্যুতে তদন্ত চালিয়ে যাওয়ার উপর জোর দিয়েছে। এই আদালতের কর্মকর্তাদেরকে ভয় দেখানো বা প্রভাবিত করার সমস্ত প্রচেষ্টা বন্ধ করার আহ্বান জানিয়ে ওই কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, প্রতিশোধ বা হুমকি থাকলে আদালতের স্বাধীনতা এবং নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়। আন্তর্জাতিক অপরাধ আদালতে প্রসিকিউটরের কার্যালয় জোর দিয়ে বলেছে, রোম স্ট্যাচু বা সংবিধি অনুযায়ী শুধু হুমকি প্রদানকেই বিচার ঠেকানোর অপরাধ হিসাবে গণ্য করা যেতে পারে। আইসিসির তরফে প্রসিকিউটরদের দপ্তর থেকে বলা হয়েছে, কিছুদিন ধরে জাতিসংঘের এই আদালত এবং এর কর্মীদের হুমকি ধমকি দেওয়া হচ্ছে। এই ধরনের হুমকি জাতিসংঘের এই স্থায়ী যুদ্ধাপরাধ আদালতের বিচার প্রশাসনের বিরুদ্ধে অপরাধের সামিলও হতে পারে। এতে আরও বলা হয়েছে, আইসিসির দপ্তরের কর্মীদের কাজে ব্যাঘাত সৃষ্টি করা, তাদের ভয়ভীতি দেখানো বা তাদের উপর অবৈধ প্রভাব খাটানোর সব ধরনের চেষ্টা অবশ্যই অবিলম্বে বন্ধ করতে হবে। এর আগে বিভিন্ন বিশ্বস্ত সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর গাজার উত্তরে অবস্থিত আসিফা হাসপাতাল এবং গাজা উপত্যকার দক্ষিণের নাসের হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে দেখা করে তাদের সঙ্গে কথা বলেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এই সব সূত্র জানিয়েছে, গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ, ধর্ষণ এবং গণহত্যার বিষয় আন্তর্জাতিক অপরাধ আদালত যে তদন্ত করছে তাতে হাসপাতালগুলোতে সংগঠিত অপরাধযোগ্যকেও সামিল করা হবে। ধারণা করা হচ্ছে দক্ষিণ আফ্রিকা এবং হল্যান্ডের আইনজীবীদের এই পদক্ষেপকে বিশ্বের অন্যান্য দেশের আইনজীবীরাও অনুসরণ করবে। আর এমনটা হলে বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার অবৈধ প্রশাসনের ওপর চাপ আরও বাড়বে এবং তাদের নির্বিচারে মানুষ হত্যার মিশন বন্ধ হলেও হতে পারে।